দর্শক আমন্ত্রণ লেট এডিশনে, সঙ্গে আছে আমি সালাউদ্দিন সাদি। আজকে আলোচনার জন্য বিষয় নির্ধারণ করেছি হুমকি এবং অপপ্রচার, এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি খন্দকার রুহুল আমিন, সিআইপি, ব্যবসায়ী নেতা এবং সাবেক পরিচালক এফবিসিসিআই। এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, এবং আলোচনার জন্য আরও উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা প্রকৌশলী আজিজ মিসির সেলিম। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের লেট এডিশনে। আজকে যে বিষয়টি নির্ধারণ করেছি হুমকি ও অপপ্রচার, সেইটিকে কেন্দ্র করে শুরুতেই যদি হুমকি এবং অপপ্রচার যেটি চলছে গত 3.5 মাস ধরে, শুরুতে আমি শেখ রবিউল আলম রবি আপনার কাছে যদি যেতে চাই, যা ঘটছে গত 5 আগস্টের পর থেকে ভারতীয় মিডিয়াতে যে অপপ্রচার চলছে বাংলাদেশকে নিয়ে সংখ্যালঘুকে কেন্দ্র করে, এবং চিন্ময় দাসকে গ্রেফতারের পরে যা হচ্ছে, এবং গতকাল এবং আজকের ঘটনাকে যদি বলি, চিন্ময় দাসকে গ্রেফতার করাকে কেন্দ্র করে পতাকা অবমাননা থেকে শুরু করে যা ঘটছে, দুটি প্রশ্ন আসলে আপনার কাছে করব। প্রথমত হচ্ছে, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের এটি প্রত্যাশিত কিনা একজন ব্যক্তিকে কেন্দ্র করে? দ্বিতীয়ত, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যেই অবস্থান, সেটি আসলে কতটা সন্তোষজনক? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় সমালোচক এবং যারা এই মুহূর্তে এসএটিভির সাথে যুক্ত আছেন। আপনি ভারতকে যদি প্রতিবেশী দেশ আমরা মনে করি, কারণ আমরা তো আঞ্চলিক রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং ডোমেস্টিক রাজনীতি, আমাদের যে নীতি সেটা হচ্ছে সমমর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক, পারস্পরিক অধিকারের ভিত্তিতে সুসম্পর্ক, ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক, যেটা বাংলাদেশের জাতীয়তাবাদী দল অথবা বাংলাদেশের মানুষের প্রতিবেশী ভাবনা বা ধরেন পররাষ্ট্র নীতির ভাবনার মূল মন্ত্র। কিন্তু এবার আমরা 5 আগস্টের পর দেখতে পাচ্ছি, যখন বাংলাদেশে একটা ভারতের প্রতি নতজানু সরকার ছিল, দাসত্ববাদের একটা সরকার যখন ছিল, একটা নতজানু সরকার ভারতের আশীর্বাদ পুষ্ট হয়ে বাংলাদেশে যখন ছিল, অর্থাৎ আওয়ামী লীগের সরকার, সেই সরকারের পতনের পর ভারতের রাজনীতি এবং প্রতিবেশী নীতিতে খেই হারিয়ে ফেলেছে, এবং সেটা এখন যে পর্যায়ে গিয়েছে তাদের একটা ধৃষ্টতা দেখাচ্ছে। সংযম হওয়া উচিত ভারতের, সংযত থাকা উচিত ভারতের। তাদের ভুলে গেলে চলবে না যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। বাংলাদেশের এখানে 18 কোটি মানুষ, তারা এই দেশটাকে ধারণ করে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারাবদ্ধ। এখন আপনি যদি বলেন অপপ্রচার আছে, ভারতের মিডিয়াগুলি কোনো সেন্সরশিপ ছাড়া বস্তুনিষ্ঠতার বাইরে গিয়ে তাদের কল্পকাহিনী প্রচার করছে বাংলাদেশ সম্পর্কে, যার সাথে বাংলাদেশের বিদ্যমান যে পরিস্থিতি তার সাথে কোনো মিল নেই। আরও অনাকাঙ্ক্ষিত হচ্ছে, আপনি যেটা মিন করছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, একজন বর্ষিয়ান রাজনীতিক, তিনি এতটাই বাংলাদেশ সম্পর্কে অজ্ঞ যে তিনি যা বলছেন এবং তিনি যে রাজনীতির ভাষায় কথা বলছেন না, সেটা আবার প্রমাণিত হয়েছে। উনি বলছে যে বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠাতে ভারতের কেন্দ্র সরকারকে উদ্যোগ নেওয়ার। শান্তিরক্ষী তো দরকার হচ্ছে কাশ্মীরে, দরকার ত্রিপুরায়, দরকার হচ্ছে মিজোরামে, দরকার বিহারে, এবং একটা সময় আরো বেশি প্রয়োজন ছিল পাঞ্জাবে। সেটি না করে তারা ভারতে না, বাংলাদেশে। তো বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ হয়েছে, আপনার একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, সরকার রুটিন ওয়ার্ক করছে, কিছু রাষ্ট্র বিনির্মাণ এবং সংস্কারের উদ্যোগ নিয়েছে, একটা অবাধ ভোটের ভিত্তিতে জনগণ কর্তৃক নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছে, সব রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষের সমর্থন রয়েছে একটা সরকারের প্রতি। তো সেখানে যখন ভারত এই ধরনের অস্থিরতা তৈরি করতে চায়, চাপ প্রয়োগ করতে চায়, নিজের নীতি এবং নিজের পছন্দ চাপিয়ে দিতে চায়, সেটাকে আমি প্রতিবেশী রাষ্ট্র মনে করি না। আর আরেকটা বিষয় হচ্ছে যে ভারতকে জানতে হবে এবং বুঝতে হবে, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, এদেশের মানুষ দাসত্ব করে না, এদেশের মানুষের স্বতন্ত্রভাবে জাতিসত্তা এবং রাষ্ট্রসত্তা বজায় রাখার জন্য তারা বদ্ধপরিকর, এবং আমরা তো সংগ্রাম করে স্বাধীন হয়েছি, সংগ্রাম করে স্বাধীন হয়েছি, তো নিশ্চয়ই স্বাধীন হয়েছে অন্যের দাসত্ব করার জন্য নয়। ক্ষতিটা যেটা হয়েছে যে অনির্বাচিতভাবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে গিয়ে যেভাবে ভারতের দ্বারস্থ হয়েছে, এবং ভারতের কাছে যেভাবে নতজানু নীতিতে বাংলাদেশের চরিত্রটাকে আপনার প্রতিষ্ঠিত করেছে ক্ষমতায় থাকার মানসে বা লোভে, তাতে ভারত এক ধরনের সুবিধা পেয়ে গিয়েছে।
তারা ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছে না, ওই হীনমন্যতার থেকে, ওই কর্তৃত্ববাদের জায়গার থেকে যে চিন্তা তাদের মধ্যে রয়েছে। প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক ভালো না। আপনি পাকিস্তানের সাথে তো একেবারে বৈরী সম্পর্ক সৃষ্টির প্রথম থেকে 47 থেকে। নেপালে যান, আপনি ভুটানে যান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, মায়ানমার, আপনি যেখানে যান না কেন সম্পর্কটা তাদের ভালো না। কারণ ভারতের মধ্যে এক ধরনের আধিপত্যবাদী বা কর্তৃত্ববাদী নীতি ভারত প্রতিবেশী নীতিতে বা প্রতিবেশী সম্পর্কের ক্ষেত্রে প্রয়োগ করতে গিয়ে কিন্তু তারাই বিচ্ছিন্ন হয়েছে। আলটিমেটলি ভারত নিজেকে যাই মনে করুক না কেন, তারাই ক্ষতিগ্রস্ত হয়ে তারা বিচ্ছিন্ন হয়েছে। বাংলাদেশে 18 কোটি মানুষের সাথে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারত রাখতে ব্যর্থ হয়, আমি মনে করি এন্ড অফ দ্য ডে ক্ষতিগ্রস্ত ভারতই হবে। কারণ আমাদের খুব বেশি হারানোর কিছু নেই। কিছু বাণিজ্যিক নির্ভরতা আছে, তার বিকল্প পথও আছে। আর এছাড়া ভারতকে খুব বেশি কেয়ার করতে হবে বাংলাদেশের মানুষকে, আমি তা মনে করি না। তবে আমরা বন্ধুভাবাপন্ন, আমরা সুপ্রতিবেশী পণ্য সম্পর্কটা চাই। আরেকটা জায়গা আপনি বলছিলেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় যে অবস্থান নিয়েছে সেটা সঠিক কিনা, পর্যাপ্ত কিনা বা যথোপযুক্ত কিনা। সঠিক হচ্ছে ভারতের এই ধরনের যে বালখিল্য বক্তব্য বা নীতি, সেটাকে ফেস করতে বাংলাদেশের মানুষ জানে, মানে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরও জানে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি বলছিলেন যে তারা বাংলাদেশ সীমান্তে ঢুকতে চায়, পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ঢুকার কাছাকাছি আসলে দেখা যাবে। অবশ্য তো তাই, তারা এখনো ভারতের অভ্যন্তরে আছে। ভারতের থেকে তারা বাংলাদেশ বিদ্বেষী অনেক কর্মসূচি এবং বক্তব্য দিচ্ছে। আমরা সেটা কূটনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে উভয়ভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বিচক্ষণতার সাথে মোকাবেলা করছে এবং করবে। এখনো বড় ধরনের আগরতলায় যে হামলা করা, বাংলাদেশের দূতাবাসে হামলা করার ঘটনাটি, সেটি তো নিন্দনীয় এবং সেটি নিঃসন্দেহে 1961 সালের যে ভিয়েনা কনভেনশন সেটি লঙ্ঘন করেছে। সেটির জন্য কি তাদের এই যে উগ্র হিন্দুত্ববাদী তাদের আইনের আওতায় আনা উচিত নয়? না, সেটা তো ভারতের বিষয়, নিশ্চয়ই ভারতকে সেটা করতে হবে। পক্ষ থেকে সেই দাবিটি তো দাবি আসবে, দাবি মনে হয় দাবি এসেছে এবং তাদেরকে অবগত করাও হয়েছে। এই বিষয়টি তো নিশ্চয়ই ভারত সরকারকে নিরাপত্তা দিতে হবে বাংলাদেশ মিশনের, এবং বাংলাদেশ মিশন সেখানে বাংলাদেশের স্বার্থে এবং ভারতের উভয়ের স্বার্থে কাজ করতে পারে অবাধে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে ভারতীয় সরকারকে। যদি ব্যর্থ চরমভাবে হয়, নিশ্চয়ই বাংলাদেশ বসে থাকবে না, বাংলাদেশ ইনিশিয়েটিভগুলি নিবে। কিন্তু আপনি একটা ঘটনা অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত ঘটলেই ভারত যেভাবে রিয়্যাক্ট করছে, ভারতের রাজনীতিবিদরা এবং মিডিয়া যেভাবে রিয়্যাক্ট করছে, একইভাবে যদি বাংলাদেশ করে, তা আমার মনে হয় যে খুব বেশি পেশাদারিত্বের পরিচয় পায় না রাষ্ট্র হিসাবে, সংঘাতের দিকে, বা অথবা ধরেন কূটনৈতিক যে নর্মস আছে সেটার বাইরে যায়। আমার মনে হয় বাংলাদেশ এখনো পর্যন্ত সঠিক ট্র্যাকে করছে, সরকার যেভাবে করছে। তবে ভারত যদি বাড়াবাড়ি অব্যাহত রাখে, নিশ্চয়ই বাঙালি দেশি হিসাবে আমরা জানি কিভাবে রুখতে হবে, কিভাবে প্রতিবাদ করতে হবে, কিভাবে মনে করেন যে ভারত যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ইতিমধ্যে যে বক্তব্য দিয়েছে মমতা ব্যানার্জি সহ অন্যরা, সেটা ক্ষুণ্ণ করে। কিন্তু ক্ষুণ্ণ করে মানে সেটা অব্যাহত থাকলে নিশ্চয়ই বাংলাদেশও বিষয়টাকে ওভাবে দেখবে না। বাংলাদেশও তার জায়গা থেকে প্রতিবাদ, প্রতিরোধ এবং আন্তর্জাতিক কমিউনিটিতে আমাদের যে সমর্থন রয়েছে, বন্ধুভাবাপন্ন দেশগুলি রয়েছে, নিশ্চয়ই তাদের আনুকূল্য আমরা পাবো, তাদের সমর্থনও আমরা পাবো। আর ভারতকে যে আমরা তো ফেস করেছি তো করতে হয়েছে, কারণ জাতীয়তাবাদী শক্তিকে যখন বাংলাদেশের মানুষ বারবার 5 বার অন্তত নির্বাচিতভাবে ক্ষমতায় পাঠিয়েছে, তখনও ভারত আগ্রাসন ছিল, ভারতের বৈষম্য নীতি ছিল। একটা বিশেষ দলকে ভারতের সরকারগুলি অনির্বাচিতভাবে ক্ষমতায় রাখারও চেষ্টা করেছে। 5ই আগস্ট মানুষ এটা রুখে দিয়েছে। তো এইভাবে ভারত যে নীতিতে আছে, আমার মনে হয় যে বাংলাদেশের সাথে তার সম্পর্ক ক্ষতি হচ্ছে তার ভ্রান্ত নীতির কারণে। ভারতেরও সংশোধন হওয়া উচিত। আমরা সংশোধন পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ সরকার। আর যদি এটা কি ভ্রান্ত নীতি না, আসলে ওদের অপকৌশল, এটাকে নীতি বলা যায় না, এটা ভ্রান্ত নীতি। তারা মনে করে চাপ প্রয়োগ করেই তারা সফল হবে। আবার তারা এও মনে করে যে একটি মাত্র রাজনৈতিক দলের সাথে সম্পর্ক থাকলেই ভারতের বাংলাদেশি নীতি বাস্তবায়ন হবে। এই দুটি জায়গায় ভারত ভুল করছে। তাদের পুনর্বিবেচনা করা উচিত। বাংলাদেশের সাথে সম্পর্কের যে নীতি তারা নিয়েছে, সেটা ভারতের পুনর্বিবেচনা করা উচিত। কারণ একটি দলের সাথে সম্পর্ক বা একটা দলকে ক্ষমতায় রাখার জন্য একটা গণতান্ত্রিক প্রতিবেশী রাষ্ট্র নিবেদিত থাকতে পারে না। 16 কোটি বা 18 কোটি মানুষের সাথে সম্পর্ক দরকার, বাংলাদেশের সাথে সম্পর্ক দরকার, এবং সেটা মর্যাদার ভিত্তিতে, অধিকারে, সম অধিকারের ন্যায্যতার ভিত্তিতে। ধন্যবাদ শেখ রবিউল আলম রবি। আমরা যদি আলোচনায় যেতে চাই, খন্দকার রুহুল আমিন, সিআইপি,
আপনাকে আসলে এই একই রকমের প্রশ্নই করতে চাই, তার মধ্যে একটু সংযোজন করতে চাই, সেটি হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে বলা হয়েছে যে কিছু গ্লোবাল ক্যাম্পেইন চলছে বিশেষ গোষ্ঠীর কারণে, চেষ্টা চলছে সব জায়গায় হিট করার, এতে কোনো সন্দেহ নেই। এটা মেনে নিতে হবে যে তাদের রিচ আমাদের তুলনায় বেশি, আমাদেরকে তাদের মোকাবেলা করতে হবে। এই বিশেষ গোষ্ঠীটি আসলে কারা, কাদেরকে মিন করা হয়েছে? শুধুই কি শেখ হাসিনা বা সাবেক সরকার কিনা, এবং তাদেরকে আসলে মোকাবেলা করতে বাংলাদেশের পক্ষ থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি যথোপযুক্ত কিনা? ধন্যবাদ আপনাকে। সঞ্চালক হিসাবে আপনার সাথে আর এর আগে বসছি। শেখ রবিউল আলম রবি ভাই, ওনার দীর্ঘ বক্তব্য খুব মনোযোগ সহকারে শুনলাম। আমার বাম দিকে যিনি আছেন প্রকৌশলী আজিজ মিসির, যিনি সাবেক ছাত্রনেতা, এবং এসএ টেলিভিশনের কলাকুশলী, সবাইকে সাধুবাদ জানাচ্ছি, এবং বিশেষ করে গভীর রাতে যারা এই এসএ টিভি লেট এডিশন শুনছেন তাদের প্রতি শ্রদ্ধা। প্রকৃতপক্ষে আমাদের চতুর্দিকেই তো ভারত, চতুর্দিকে যে ভারত, এতে যে ভারত যে খুব একটা লাভবান আমার মনে হয় সেটা না। লাভবানটা আমরাই বেশি। বাংলাদেশের ভৌগোলিকভাবে যদি দেখেন তাহলে যে ভারত সরকারের আরও 7টি রাজ্য আছে, 7 সিস্টার যাকে বলা হয়, এই 7 সিস্টারকে যদি তারা ঠিক রাখতে চায়, তাদের সাথে রাখতে, তাহলে কিন্তু বাংলাদেশ লাগবে। প্রমাণ কিন্তু দেখানো হয়েছে এর আগে বহুবার। উলফা নেতা থেকে আরম্ভ করে অনেকেই আপনার তারা যেভাবে তারা মানে বিচ্ছিন্নবাদী, তাদের ভাষায় কিন্তু স্বাধীনতা কর্মী হিসাবে তারা তাদের দায়িত্ব পালন করেছিল, কিন্তু বিগত সরকার তাদেরকে সহযোগিতা করে উলফা নেতা সহ অনেকেই ধরিয়ে দিয়েছে সেই বড় একটি রাষ্ট্রকে খুশি করার স্বার্থে। তো আমি মনে করি যে বাংলাদেশ কিন্তু খুব ভালো অবস্থানে আছে, এবং একটা সুযোগ হয়েছে যে বিগত সরকারের যে পতন হলো, পতন হওয়ার পরে একটা যেভাবে স্ক্যাটার্ড অবস্থায় ছিল, এখন আমি মনে করি সুযোগ আসছে আমাদের একতাবদ্ধ হওয়ার, কারণ আমাদের জাতীয় স্বার্থে আমরা একতাবদ্ধ হব। আমরা এটি কিন্তু গভীরভাবে লক্ষ্য করছি, যখন আওয়ামী লীগ সরকার ছিল, ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে আরম্ভ করে প্রতিটা তাদের যে চ্যানেল ছিল, এবং প্রাইভেট চ্যানেলও বাংলাদেশের যে প্রতিটা ক্ষেত্রে যে প্রতিটা লেয়ারে বাংলাদেশ এগিয়ে আছে এটা ফলো করে প্রচার করতো আগে। কিন্তু এই 5ই আগস্টের পরই সম্পূর্ণ ভিন্ন রূপ, 6ই আগস্ট অন্যরকম হয়ে গেছে, এবং তারা তো বলছে যে বাংলাদেশ এখন আফগানিস্তান হয়ে গেছে, এবং এটা তারা 3 মাসও টিকবে না, এই ধরনের কথা তারা বলছে। এবং আমার কাছে তো এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন আপনার গণমাধ্যম বলেন, ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, শুধু পশ্চিমবঙ্গ না, পুরো ভারতেই, পুরো ভারতের চাইতে পশ্চিমবঙ্গে বেশি আমার কাছে মনে হয়। বিজেপির নেতারা তারা যেভাবে তাদের বা অধ্যর্থপূর্ণ কথাবার্তা বলছে, আমাদের প্রধান উপদেষ্টাকে যেভাবে হুমকি দিচ্ছে, এটা কোনোভাবে কাম্য নয়। আমার তো ধারণা মনে হচ্ছে আমরা আগে যেটা দেখেছি গুলিস্তানে মলম বিক্রি যেভাবে করে না, সেরকম মলম বিক্রি আরম্ভ করছে ভারতবর্ষ এই বাংলাদেশে এগেনস্টে। এবং কেন তাদের শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হলো, এই কারণে তাদের গাত্রদাহ। এবং তারা একটাই কথা, আমার যে ধারণা আমরা দেখছি যে আওয়ামী লীগ সরকার থাকলে তাদের যে সুযোগ সুবিধা আছে, যেমন আমরা জানি যে যেভাবে কিছুদিন আগেও শুনেছি যে আগরতলা থেকে আপনার আমাদের ভিতর দিয়ে যে রেল লাইন যাবে, বুকের ভিতর দিয়ে রেল লাইন যাবে, সেখানে আমি অনেক হিন্দু কাস্টম অফিসারের সাথে আমার কথা হয়েছে, তাদের মধ্যে একটা রিয়্যাক্ট আমি শুনেছি। তারা বললে এটা কী ধরনের হতে পারে, আমাদের বুকের ভিতর দিয়ে ট্রেন যাবে, সেখানে অস্ত্র গেল না, গোলাগুলি গেল না, মালামাল গেল, এটা আমরা একটু চেক করতে পারবো না, একটু ধরতে পারবো না, এবং কোনো ট্যাক্স পাবো না, এটা কি হয়? তো তাই বলছি আমরা যে এইভাবে তারা চেয়েছিল যে যেভাবেই হোক একটি সরকারকে সেরকম সুযোগ সুবিধা দিয়ে এবং সব কিছু লুটে পুটে নেওয়া বাংলাদেশকে, এবং তাদের 7 সিস্টারকে ঠিক রাখার জন্য বাংলাদেশকে ব্যবহার করা। কারণ ওখানে আমরা জানি যে ট্রেন লাইন আপনার যেখানে 18 থেকে 20 ঘন্টা লাগবে, সেখানে তারা 3 ঘন্টার মধ্যে যেতে পারতো। এই সুযোগটা তারা চেয়েছে, এবং এই সরকার পতিত হওয়ার পরেই কিন্তু এই সুযোগটা তারা হাতছাড়া হয়ে গেছে। এর জন্য তাদের গাত্রদাহ, তারা কোনোভাবে এটা মেনে নিতে পারছে না। তাই আমি জোর প্রতিবাদ জানাচ্ছি। আমি মনে করি যে বাংলাদেশ ছোট হতে পারে, কিন্তু জনগোষ্ঠীর দিক দিয়ে কিন্তু বাংলাদেশ অনেক এগিয়ে। এবং বাংলাদেশের ভৌগোলিক সীমানা যদি আপনার ম্যাপে আপনি খুঁজতে চান হয়তো পাবেন না, কিন্তু বাংলাদেশের বিভিন্ন লেয়ারে
যেভাবে এগিয়ে আছে এবং অর্থনৈতিকভাবে আপনার ক্লিক করলে যেভাবে বাংলাদেশ উপরে চলে গেছে, এতে কিন্তু ভারতেও অনেক পিছিয়ে আছে। তো সুতরাং আমি মনে করি কোনোভাবেই আমরা পরাজিত বা কোনোভাবেই আমাদেরকে ক্ষতি করতে পারবে না যদি আমাদের মধ্যে একতাবদ্ধ থাকে। এখানে একটু আপনি ব্যবসায়ী নেতা হিসেবে আপনার কাছে যে সাবেক বিসিসি এর পরিচালক, আপনি আপনার কাছ থেকে জানতে চাই, অনেকেই এই ধারণাটা করে যে ভারতের সাথে যদি আসলে নতজানু বিগত সরকার যেটি হয়েছে সেটি না হলে ভারতের সাথে ব্যবসায়িক যে সম্পর্কটি আছে সেটি অনেকটাই ছ্যাদ পড়তে পারে। এই অন্তর্বর্তীকালীন সরকারে আসলে ব্যবসায়ীরা কি ওরকমের কোনো রকমের সাফারিংস কি তাদের মধ্যে আছে যে তারা সঠিকভাবে ব্যবসা করতে পারছে না? অ্যাকচুয়ালি সত্যি কথা যেটা, এটা ভারত সরকারই পারে একমাত্র। যখনই দেখবো যে বাংলাদেশের কোনো কারণে ক্রাইসিস একটা হয়েছে, হয়তো শস্য বা চাল উৎপন্ন কম হয়েছে, তখন চট করে তারা ইয়ের দাম তারা বাড়িয়ে দিয়েছে, তাদের ট্যাক্স টেরিফ বাড়িয়ে দিয়েছে বাংলাদেশে যদি এখানে চাল ইম্পোর্ট করা হয়। যখন এই যে এখানে পেঁয়াজের ক্রাইসিস থাকে তখন তারা পেঁয়াজ রপ্তানি করাই বন্ধ করে দেয়। এই যে আমাদের বিড়ম্বনা, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা এখন শিখেছি। যেহেতু দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে, এখন কিন্তু আমরা এগোনোর চেষ্টা করছি বিকল্প। যেমন আপনার এখন পেঁয়াজের বাজার কিন্তু 80 থেকে 90 টাকার মধ্যে, কিন্তু অন্য সময় হলে 300 টাকা হয়ে যেত। কেন হচ্ছে না? যে এখন ভারতের নির্ভরতা অনেকটা কমে গেছে। এখন আপনার দেখা যায় পাকিস্তান, সেই মিশর থেকেও আপনার পেঁয়াজ আসছে, আর মিয়ানমার থেকে তো আসছি। তো সুতরাং আমরা প্রতিটা ক্ষেত্রে এখন আমরা যে ব্যবসায়ীরা, আমরা বিকল্প হিসাবে সব কিছু আমরা কাঁধে তুলে নিয়েছি এবং আমরা যে পারি তার জ্বলন্ত প্রমাণ কিন্তু আমরা দেখিয়েছি। সুতরাং আমি বলবো এই যে আমাদের একটা যে মানুষ সৃষ্ট কর্তৃক যে বন্যাটা হয়েছে আপনার দক্ষিণবঙ্গে, যেটা বিশেষ করে আমরা সেই আপনার কুমিল্লা থেকে আরম্ভ করে চট্টগ্রাম পর্যন্ত গত 48 বছর ইতিহাসে কখনো এইভাবে ফেনী নোয়াখালীতে যেভাবে বন্যা হলো, এটা কিন্তু এর আগে কখনো দেখি নেই। এই এত বড় বন্যার মধ্যে কিন্তু, ক্রাইসিসের মধ্যে কিন্তু আমাদের ছাত্র জনতা একত্রিত হয়ে এটা মোকাবেলা করেছে এবং সেটা কোনো বিশ্বের কোনো সহযোগিতা লাগে নাই। এবং বর্তমান যে এই অন্তর্বর্তী সরকার কিন্তু এর কাছে সাহায্য চায় না, আমরা নিজের পায়ে দাঁড়িয়ে আমরা সুন্দরভাবে এটাকে মোকাবেলা করেছি। সুতরাং এখন যেভাবে ভারত অপপ্রচার চালাচ্ছে, আমি বলবো আমাদের বর্তমান পররাষ্ট্র নীতি অবশ্যই আমাদের নিজের স্বার্থকে জলাঞ্জলি না দিয়ে আমাদের নিজেদের সক্রিয়তা বজায় রেখে আমাদের সেইভাবে এগোতে হবে এবং বহির্বিশ্বে আমাদের সেই জানান দিতে হবে। বিশেষ করে আমাদের কূটনীতিক পাড়া এবং আমাদের যে সমস্ত অ্যাম্বাসি আছে, অ্যাম্বাসিডারদের দায়িত্ব থাকবে ওই দেশে বাংলাদেশ সম্বন্ধে তাদেরকে জানানো এবং ভারত যেভাবে বাংলাদেশকে গলা টিপে ধরার জন্য যেভাবে অপপ্রচার চালাচ্ছে, এই জিনিসটা তাদের মেসেজটা দেওয়া, এটা দায়িত্ব আমি মনে করি। ধন্যবাদ খন্দকার রুহুল আমিন, সিআইপি। আমরা যেতে চাই প্রকৌশলী আজিজ মিসির সেলিম আপনার কাছে একেবারে সরাসরি, আপনি তো আলোচনা শুনছিলেন, আপনার কাছে বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হুমকিটি, সেটি আসলে বাংলাদেশের জন্য কতটা হুমকি? ভারত যে অপপ্রচার চালাচ্ছে সেটি আসলে বাংলাদেশের জন্য কতটা অপপ্রচার? মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে যদি এসিটিভি সহ আপনাকে ধন্যবাদ, বিজ্ঞ দুই আমার আলোচক। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে যদি বিষয়টা আমি দেখি, তাহলে আমি অনেকটাই বলবো যে এটা তাদের স্থানীয় একটা রাজনৈতিক কৌশল। আমি শুভেন্দু সাহেব যেভাবে পশ্চিমবঙ্গের ভাই যেটা বললো যে পশ্চিমবঙ্গে অপপ্রচার হচ্ছে বেশি, কারণ পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের একটা সংস্কৃতিগত একটা সম্পর্ক আছে, সব দিক থেকে একটা সম্পর্ক আছে। তো এখন আমাদের দেশ থেকে যারা হিন্দুরা 30% থেকে 10%-এ চলে আসছে, সে যারা গেছে তারা পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম আছে, ঠিক আছে? তো এই সেক্টরে মানে এই কারণে পশ্চিমবঙ্গে ভোটের রাজনীতিতে অপপ্রচারটা বিজেপির পক্ষ থেকে বেশি চালানো হচ্ছে এবং এটার একটা ইম্প্যাক্ট পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে পড়ছে বিধায় আপনার মমতা বন্দ্যোপাধ্যায়কে তাল মিলানোর জন্য কথা বলতে হয়েছে। এটা হচ্ছে আমার থিম, মানে আমি যতটুকু বুঝি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনের ভোটের রাজনীতিতে টিকে থাকার জন্য তাকে বাঁচানোর জন্য। ভোটের রাজনীতি যখন কেন্দ্রীয় সরকারের কাছে যখন আহ্বান জানানো হয় যে জাতিসংঘকে যেন অনুরোধ করা হয় সেখানে শান্তি মিশন পাঠানোর জন্য, হিন্দুরা যারা আছে তারা যেন অনিরাপদে ফিরে যেতে পারে, এখন এইটা আসলে এতটাই অনিরাপদ কি বাংলাদেশ? একদমই হাস্যকর। মানে মমতা বন্দ্যোপাধ্যায় উনি যেটা বলছে এটা একদমই হাস্যকর, কারণ বাংলাদেশ এতটুকু অনিরাপদ কিভাবে হলো? ঠিক আছে, আমি যতটুকু আমি নিজে কানে শুনি নাই, আমি শুনছি যে আসামের নাকি কোনো এক টিভিতে আপনার প্রচার করা হয়েছে যে ঢাকা শহরে নাকি আপনার
অলিগলিতে আপনার হিন্দুদের লাশ আপনার পড়ে আছে, ঠিক আছে? তো এই যে অপপ্রচারগুলো, এই অপপ্রচারের পাল্টা কিন্তু একটা প্রচার আপনার থাকা উচিত ছিল আমাদের। যেরকম অপপ্রচারটা কিন্তু আমাদের সংখ্যালঘু কেন্দ্রিক। আচ্ছা, আমাদের সংখ্যালঘুদের উপরে আমাদের রাষ্ট্রের, আমাদের সরকারের তো একটা প্রভাব বলয় থাকা উচিত নাকি? আমার কথা হচ্ছে যে এই যে সংখ্যালঘুদের যে সংগঠনগুলো আছে তারা তো বাস্তবটা জানে, তাহলে তারা কেন আপনার মনে করেন সাংবাদিক সম্মেলন করতেছে না? তারা কেন আপনার মনে করেন যে আপনার ইন্টারন্যাশনাল আপনার মিডিয়ার আপনার মনে করেন মুখোমুখি হয়ে কেন বাস্তব চিত্রটা তুলে ধরতেছে না? আজকে পররাষ্ট্র আপনার উপদেষ্টা মহোদয় যে আপনার মনে করেন যে ব্রিফটা দিলেন, উনি কেন উনার 2-3 পাশ মানে উনার 2 পাশে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদেরকে কেন আপনি রাখলেন না? ঠিক আছে, আমার কথা হচ্ছে যে কূটনীতিকদের প্রশ্নের উত্তর আমাদের পররাষ্ট্র আপনার উপদেষ্টা মহোদয়কে দেওয়ার আপনার দরকার নাই। আমাদের সংখ্যালঘু যারা নেতা তাদের মুখ দিয়ে বের হোক বাস্তব চিত্রটা কোনটা, তাহলে তো সেটার ইম্প্যাক্টটা পড়ে আপনার বেশি পড়ে না? আজকে আপনার হেফাজত একটা আপনার স্মারকলিপি দিচ্ছে মনে করেন এইটা যদি আপনার হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ তার পক্ষ থেকে দেওয়া হতো যে ইন্ডিয়ার এই অপপ্রচারের বিপক্ষে, সেটার ইম্প্যাক্টটা পড়তো বেশি না? এই জিনিসগুলা, এই থিঙ্কিংগুলা কে করবে? কে করবে বলে? উদ্যোগ কে নেবে আসলে? এই উদ্যোগটা কে নেবে? এই উদ্যোগটা তো সরকারের ভিতর থেকে থিঙ্ক ট্যাঙ্ক থাকা উচিত। সরকারের মধ্যে তাদের এত বুদ্ধিজীবী, তারা এত কিছু পারে, তারা এত সুশীল, এটা তো সুশীল ব্রেনের কাজ। সুশীল ব্রেন থেকেই তো আপনার মনে করেন আপনার এই চিন্তাগুলো আসবে। হ্যাঁ, চিন্তাগুলো আপনার বের হওয়ার কথা। আজকে সব কিছুই যদি আপনার ডক্টর ইউনূসের দিকেই আপনি যদি তাকায় থাকতে হয়, তাহলে এতগুলো লোক আমি কেন আপনার নিয়োগ দিচ্ছি? এতগুলো লোক আমাদের আপনার উপদেষ্টা পরিষদে একটা সংখ্যালঘু একজন আপনার মনে করেন আপনার প্রতিনিধি আছে। আচ্ছা বলেন তো, ইসকন নিয়ে যখন থেকে সমস্যার সমাধান, এই ভদ্রলোক কখনো সে কি আগ বাড়ায়া তার সম্প্রদায়ের লোকজনের প্রতিনিধিদের কাছে যায় সেটা কথা বলছে? আজকে মনে করেন যে আজকে তার মুখ থেকে একটা আপনার মনে করেন কথা বেরোচ্ছে, কেন সে আগ বাড়ায় প্রয়োজনে আপনার যাক না ইন্ডিয়া যে আসলে সে আপনার মনে করেন দুতেলি করে আসুক সমাধান। এখন ইন্ডিয়ার উপর প্রভাব বিস্তারকারী কি আমাদের আপনার উপদেষ্টাদের মধ্যে কেউ নাই, বা সম্পর্ক ভালো সেরকম কেউ নাই? হিন্দুদের সাথে ভালো সম্পর্ক এইরকমও কি কেউ নাই? হিন্দুদের উপর প্রভাব বিস্তার করতে পারে বা প্রভাব আছে এইরকমও কি কেউ নাই? তারা কি করে? তারা তাদেরকে নিয়ে আসতে পারে, তারা তাদেরকে নিয়ে এসে তো আপনার মনে করেন ইয়েতে আপনারা রাখতে পারেন। আপনারাও টকশোতে আপনার হিন্দুদের আপনার প্রতিনিধিকে নিয়ে আসতে পারেন। যদিও আমাদের মিডিয়ার মানে ইয়েটা কি বলে ব্যাপ্তিটা খুব একটা আপনার মনে করেন বেশি না, তাদের মিডিয়ার ব্যাপ্তি আপনার মনে করেন বহুত বেশি। কিন্তু আমাদেরকে তো আল জাজিরা আছে, বিবিসি আছে, তাদের সেই সমস্ত সাংবাদিকদের সামনে নিয়ে এসে তো আমরা তাদের মুখোমুখি করতে পারি। আমরা পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় যতই নিজের থেকে বলুক, এটাতে তেমন কোনো রেজাল্ট আসবে না যদি না আমরা সংখ্যালঘুদের পক্ষ থেকে বলাতে না পারি, সংখ্যালঘুদের পক্ষ থেকে আপনার ইনিশিয়েটিভ নিয়ে আপনার নেওয়াতে না পারি। ধন্যবাদ প্রকৌশলী আজিজ মিসির সেলিম। আমরা বিরতি নিচ্ছি, লেট এডিশন একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। দেখছেন এসএটিভির লেট এডিশন। দর্শক, আলোচনা করছিলাম হুমকি এবং অপপ্রচার নিয়ে বাংলাদেশ ভারতের যে বৈরী সম্পর্ক। আবারও ফিরতে চাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। আপনার কাছে যদি প্রশ্ন রাখি অনেকটা এরকম, দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি শিরোনাম ধরে, 2 সাউথ এশিয়ান নেইবার্স অনস ফ্রেন্ডলি আর নাও অ্যাট বিটার ওটস। আগের যেই মধুর সম্পর্ক সেটি এখন তেতো হয়ে গেছে। তারা বলছেন যে 5 আগস্টের পর শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় নেয়, শেখ হাসিনার ভারতে উপস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বাংলাদেশের যে বৈরী সম্পর্কটা তৈরি করেছে, শুধুমাত্র এই এক শেখ হাসিনাই কি আসলে এই বাংলাদেশ ভারতের বর্তমানে এই বৈরী সম্পর্কের মূল কারণ? আর দ্বিতীয় যেটি বলতে চাইব সেটি হচ্ছে, আমাদের আলোচনার বিরতিতে যাওয়ার আগে যেমন প্রকৌশলী আজিজ মিসির বলছিলেন যে আমাদের দেশে যারা সংখ্যালঘু আছে, তারা যে অপপ্রচারটি চালাচ্ছে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে, বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে তাদের যে সংগঠনগুলো আছে তাদের পক্ষ থেকে এখনও কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাষ্ট্র তাদেরকে হয়তো সেভাবে আনতে পারেনি, বা তাদের পক্ষ থেকে ওরকমের বিবৃতি আসেনি। সেটি উচিত কিনা? না, ধন্যবাদ আপনাকে। বিষয়টা সংখ্যালঘু ইস্যু না, এই বিষয়টি হচ্ছে রাজনীতির কর্তৃত্ববাদী ভারতের যে নীতি সেটার অংশ। ভারত যে কোনো মূল্যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে চায় অথবা প্রতিযোগিতায় রাখতে চায়, পতিত আওয়ামী লীগকে। সংখ্যালঘু এখানে নির্যাতিত হয়নি, কেউ মারা যায়নি, এটা ভারত খুব ভালো করে বোঝে, ভারতের মিডিয়াও খুব ভালো করে বোঝে।
কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সীমাবদ্ধতা থাকে, তাকে একটা যন্ত্রণার মধ্যে রাখা, একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে রাখা, যাতে এই যে বললাম আপনি পতিত যে স্বৈরাচারী শক্তি ছিল আওয়ামী লীগ, অথবা ধরেন পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট যে পতন হয়েছে আওয়ামী লীগ, ভারত সুন্দরভাবে জানে, নিশ্চিতভাবে জানে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকা, সারভাইভ করা বেশ কঠিন। তো সেটাকে সে যেহেতু আওয়ামী লীগ ভারতের লিজুর ভিত্তি করে, ভারতীয় যে সরকার অথবা জনগণ অথবা আপনি রাষ্ট্র বলেন, রাষ্ট্র হিসেবে কিন্তু ভারত সরকার একই সাথে ফাংশন করে, এটা তাদের একটা সুবিধা দিক, ঠিক আছে। সব রাজনৈতিক দলও কিন্তু তাদের রাষ্ট্রের স্বার্থে কিন্তু এক হয়ে যায়, ন্যায় অন্যায় বিচারের কোনো সুযোগ তাদের নাই। তো সেই জায়গার থেকে তাদের একটা চেষ্টা যে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে নিয়ে আসা, বার্গেনিংয়ের একটা পরিবেশ তৈরি করা, এবং অন্তর্বর্তীকালীন সরকার তো নিশ্চয়ই একেবারে অ্যাডামেন্ট না কোনো নীতির ব্যাপারে, তারা গণতন্ত্র এবং একটা জনগণের শাসন প্রতিষ্ঠা করার দায়িত্ব পেয়েছে মাত্র। তো সেই জায়গায় তারাও কিছুটা বিচলিত থাকে, কিছুটা অনৈক্য থাকে, কিছুটা সমন্বিতভাবে কাজ করার দুর্বলতা থাকে, সেটাকে কাজে লাগানো আওয়ামী লীগকে দ্রুত রাজনীতিতে ফিরিয়ে আনা যায় কিনা, এটা হলো সেই জায়গা, অর্থাৎ সংখ্যালঘু নীতি না। আচ্ছা, চিন্ময় কি ভারতীয় না বাংলাদেশি? বাংলাদেশি। তো বাংলাদেশের একজন নাগরিক, তিনি যদি অপরাধ করেন, তিনি যদি ধরেন কোনো ফৌজদারি অপরাধ এর সাথে জড়িত হন, রাষ্ট্রের কাছে সেটা প্রমাণিত হয়, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে বাংলাদেশের আইনে তার বিচার হবে, খুবই স্বাভাবিক। তাতে ভারতের সংখ্যালঘু, তো ধরে নিলাম সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় বা সনাতন ধর্মীর মানুষ, তো সনাতন ধর্মীর মানুষ দেশে কোনো অপরাধ করলে তিনি আইনের ঊর্ধ্বে নাকি? তারা তো বিচারের আওতায় নিতে হবে। তার বিচার হবে না? বিচার হতে পারে, হ্যাঁ, আপনি বলতে পারেন বিচার প্রক্রিয়াটা যাতে স্বচ্ছ হয়, সেটা বলা যেতে পারে। তিনি যেন নির্যাতিত বা নিগৃহীত না হন, তিনি যেন মানে ইসের শিকার না হন, জুলুমের শিকার না হন, সে ব্যাপারে কনসার্ন থাকা যেতে পারে। কিন্তু আমার দেশের চিন্ময়, তিনি আমার দেশের ক্ষতি করছেন অথবা ফৌজদারি অপরাধ করছেন, তাকে গ্রেপ্তার করা যাবে না, বিচার করা যাবে না, এবং সেটা আবার আপনি ধরেন আপনি যেভাবে বলছেন অন্য হিন্দু সম্প্রদায়ের লোকদের এনে কাউন্সিলিং করে দাদাদেরকে বোঝাতে হবে, বাংলাদেশের মানুষ সেভাবে দেখে না, সেটাও এক ধরনের নতজানুতা। আপনি যদি বলেন যে ভারতের এই অপপ্রচার এবং ভারতের এই কর্তৃত্ববাদী মনোভাবকে আপনি সংখ্যালঘুদের এনে কাউন্সিলিং করে বুঝাবেন, সেটা আমার মনে হয় যে সেটা ভারতের এই যেটাকে বলবো ধৃষ্টতাকে এক ধরনের সমর্থন দেওয়া এবং গুরুত্ব দেওয়া, আসলে সেই জায়গায় নেই, বিষয়টা সেই জায়গায় নেই। আপনি আরেকটা জায়গায় যেখানে বলছিলেন যে নিউ ইয়র্ক টাইমের কথা বললেন, হ্যাঁ, সম্পর্ক তো কিছুটা ঘাটতি হয়েছে, কারণ 5 তারিখের আগে একটা ভারতের কর্তৃত্ববাদী নীতি প্রতিষ্ঠিত করে এরকম একটা অনির্বাচিত সরকার ছিল। বাংলাদেশের মানুষ পছন্দ করে তার নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত থাকুক, ভারত চায় না, কারণ সেটা চাইলে ওই সরকারটি, নির্বাচিত সরকার 18 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে, দেশের স্বার্থে তাকে কাজ করতে হয়, পার্লামেন্ট এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হয়। কিন্তু ভারত তখন ক্ষতিগ্রস্ত হয় বলে মনে করে, ক্ষতিগ্রস্ত না হোক, আমি ওই শব্দটা বলবো না, ভারতের স্বার্থ হাসিল শতভাগ সিদ্ধ হয় না, ভারতের এটা বোঝে, যার ফলে তারা আওয়ামী লীগের মতো একটা নতজানুর দল এবং নতজানু সরকার বাংলাদেশে ক্ষমতায় দেখতে চায়। 5 তারিখের পর যখন সেটা নাই, ভারতের গত্রদাহ শুরু হবে। 15 বছর ধরে ভারত হ্যাবিচুয়াল হয়ে গিয়েছে যে ওখান থেকে একটা টেলিফোন করে দিলে বাংলাদেশে তাই হয়ে যায়। ভারতের কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকারের প্রতি যতটা নিয়ন্ত্রণ আছে, তার চেয়ে বেশি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের প্রতি নিয়ন্ত্রণ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনার পশ্চিমবঙ্গের সরকারের প্রতি বিজেপি সরকারের যতটা নিয়ন্ত্রণ আছে, তার চেয়ে 100 ভাগ নিয়ন্ত্রণ ছিল শেখ হাসিনা সরকারের প্রতি। তো এই যে মজা, এই যে ধরনের কর্তৃত্ববাদী, এটা কে না চায়? সেখানে যখন আঘাত হয়েছে তখন হলো দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়েছে। তো সেই জায়গা তো আমি আপাতত সমাধান দেখছি না। ভারত যদি ওই জায়গায় থাকে তাহলে আমাদের এটা ফেস করতে হবে, কারণ বাংলাদেশের মানুষ তো ভারতকে খুশি করতে গিয়ে গণতন্ত্র বিসর্জন দেবে না, ভোটের অধিকার বিসর্জন দেবে না, তাই না? আপনি গণহত্যার শিকার হবে না, গুম খুনের শিকার হবে না, নির্যাতনের শিকার হবে না, এটা তো বাংলাদেশের মানুষ মেনে নেবে না। সেটা হলে তো পাকিস্তানের সাথেই থাকতে পারতাম, কেন পাকিস্তানদেরকে মুক্তিযুদ্ধের মাধ্যমে হঠাৎ হলে দেশ থেকে? নিশ্চয়ই ভারতের দাসত্ব করার জন্য না। ঠিক তাই। আচ্ছা, সেটা যদি হয়ে থাকে, আমি বলছি যে সমাধান ভারতের কাছে। ভারত যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায়, তাদের এই, আমি আবারও বলছি যে এই কর্তৃত্ববাদী যে নীতি আর সম্প্রসারণবাদী যে চরিত্র, তার পরিবর্তনটা করতে হবে, বাংলাদেশকে সুপ্রতিবেশী হিসেবে দেখতে হবে। এবং তারা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করে, সেখানে যেহেতু নির্বাচিত সরকার আছে, সেখানে দ্বিকক্ষীয় পার্লামেন্ট আছে,
অতএব তারা যেমন জনগণের কাছে দায়বদ্ধ থেকে রাষ্ট্র পরিচালনা করে, বাংলাদেশেও তাদেরকে দেখতে হবে যে জনগণের নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করছে, তার সাথে তাদের সুসম্পর্ক করলে জনগণের সাথে সম্পর্ক হবে। এই পরিবর্তনটা ভারতের দরকার। ভারত অনুধাবন করলে খুবই ভালো, আর ভারত যেটা সেটা চাপিয়ে দিতে চায়, নিশ্চয়ই আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে, এবং দিন শেষে এই সম্পর্কের যে ঘাটতি হবে তাতে ভারত যেহেতু একটা আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হতে চায়, সেখানে প্রতিবেশীগুলি যদি তার বাইরে চলে যায় এবং তার প্রতিপক্ষ হয়ে যায়, নিশ্চয়ই ভারতই ক্ষতিগ্রস্ত হবে। ধন্যবাদ শেখ রবিউল আলম। আমরা আবারও আসতে চাই খন্দকার রুহুল আমিন সিআইপি আপনার কাছে। শেখ রবিউল আলম রবি যেমনটা বলছিলেন যে ভারতের কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকারের যতটুকু নিয়ন্ত্রণে ছিল তার চেয়ে বেশি নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশের সরকার, সাবেক যেই পতিত সরকার সেটি। এই যখন অবস্থা, বর্তমানে তো ভারতের সেই কর্তৃত্ববাদ নেই বলেই এই বৈরী সম্পর্ক তৈরি হয়েছে। এই অবস্থায় যখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয় ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ স্বাভাবিক সম্পর্ক চায় বাংলাদেশ, কতটা সম্ভব? হ্যাঁ, এটা চাইতেই পারে প্রতিবেশী দেশ, এবং যত কিছু হোক আমরা তো বলতে পারি যে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই। কিন্তু প্রকৃতপক্ষে ভারত যেটা করছে, আমাদের প্রতিবেশী যতগুলো দেশ তারা ভালোভাবে জেনে গেছে এবং বহির্বিশ্ব তারা জেনে গেছে। কিছুদিন আগ পর্যন্ত ভারতের মেইন তাদের স্লোগানই ছিল যে সেন্ট মার্টিন নিয়ে নিছে, আমেরিকা সেন্ট মার্টিন নিয়ে নিছে। এই নিয়ে নানান কিছু ওখানে অ্যাকচুয়ালি ওইটাকে সংরক্ষণ করার জন্য কিন্তু কিছু নীতি আমাদের দরকার ছিল, সেটা করেছে, এটা তো ভালো। এরপর আসলো কি, আমেরিকার যে ট্রাম্প আসলো, ট্রাম্পকে ইউজ করার জন্য নানান ধরনের কৌশল তারা শুরু করলো। কিন্তু দেখেন কিছুদিন আগেও দুর্গাপূজাটা যে হয়ে গেল, সেখানে কিন্তু এই যে হিন্দু সম্প্রদায়ের যারা আছে তারা কিন্তু বলছে যে বিগত সরকার চাইতে এবার আমরা শান্তিপূর্ণভাবে আমরা দুর্গোৎসব করতে পেরেছি। তাহলে কিভাবে এখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হলো? আর চিন্ময়ের ব্যাপারটা তারা যে সব কিছুই কিন্তু তারা নিজেদের মধ্যে নিয়ে আসছে। যে ভদ্রলোক আমাদের মুসলিম ভদ্রলোক অ্যাডভোকেট মারা হলো, এটা বলা হয় চিন্ময়ের যে ও অ্যাডভোকেট, কিন্তু প্রকৃতপক্ষে তার হলফনামাতে দেওয়া আছে বিশ্ববিদ্যাপী সরকার বা এই ধরনের কিছু একজন অ্যাডভোকেট নাম দেওয়া আছে। তাহলে চিন্তা করেন তারা কীভাবে তারা সাপোর্টাইজ করে তারা জনগণের সামনে নিয়ে গেছে এবং জনগণ এটা খাওয়াচ্ছে। এবং বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গ, আমি আবারও বলবো, পশ্চিমবঙ্গের কিছু কিছু আপনার ইলেকট্রনিক্স মিডিয়া বা গণমাধ্যম বা তারা এইভাবে ওই ভিউজ বাড়ানোর জন্য তারা এই ধরনের নিউজ দেওয়া হচ্ছে। এটা কিন্তু তাদের মানে আত্মঘাতী একটা চেষ্টা। এই চেষ্টা কিন্তু একটা দেশ ধ্বংস হতে পারে। তা আমি বলি যে ভারতের সাথে তো আবার আন্তর্জাতিক মিডিয়াও প্রভাবিত হচ্ছে। আন্তর্জাতিক মিডিয়া প্রভাবিত হচ্ছে তো বিধায়ী, তো আমি এর আগে বললাম যে আমাদের দায়িত্ব হবে, যত আমাদের এম্বাসি আছে তাদের দায়িত্ব সেই দেশে থেকে তাদেরকে জানানো এবং তাদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো যে প্রতিবেশীদের ভারত তারা উস্কানিমূলক এই ধরনের আচরণ করছে, ওরা বৃহৎ দেশ, আমরা ছোট দেশ, আমাদেরকে এইভাবে অত্যাচার করছে। এবং প্রকৃতপক্ষে বহির্বিশ্ব কিন্তু জানে যে ভারত দাদাগিরি যে করে, তার চতুর্দিকে যতগুলো রাষ্ট্র আছে কোনো রাষ্ট্রকে শান্তি নাই। এর আগেও সারাক্ষণই ছিল পাকিস্তান নিয়ে তারা। কিন্তু সেটা কি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে করতে পারছে যথাযথভাবে? পররাষ্ট্র মন্ত্রণালয় তারা অর্ডার দিয়েছে, তারা দায়িত্ব নিয়েছে, বলছে যে সেখানে আমাদের সেখানে করার জন্য প্রতিটা আমাদের যারা আছে এম্বাসি যেন ওই দেশে মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয়। এবং আমাদের যে মিডিয়া আছে বাংলাদেশের মিডিয়ার কাছেও সাহায্য চেয়েছে যে তারা যেন সহযোগিতা করে। তো এই জন্য আমি বলছি যে এখানে ভারত এখন দেখেন যে ইচ্ছা করে বলে না যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা, তাই শুরু করছে। এখন ভিসা তারা বন্ধ করে দিচ্ছে, টোটালি আপনার ভিসা বন্ধ করেছে। এখন আপনি যদি কোনো চিকিৎসার জন্য বা অন্য কোনো কারণে যাবেন, ব্যবসায়িকভাবে যাবেন, তারা ভিসা দিচ্ছে না। তো এটা মানেটা কি? মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা। এখানে আমাদের পররাষ্ট্র যে নীতি আছে, এখানে আমি অবশ্যই বলবো যে সংবরণ করা এবং তারা ধীর স্থিরে তারপরে আগানো, উপযুক্ত পদক্ষেপ নেওয়া। চট করে আপনার এই ধরনের প্রতিবাদ করলেই যে এটা ভালো কিছু আমরা পাবো তা না। এখানে আমি মনে করি যে থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে বাংলাদেশে, তাদের সাথে পরামর্শ করে আমাদের আগানো দরকার। এবং আমরা চাই আবারও যে তাদের 7টা যে স্টেট আছে, এই স্টেটকে যদি ঠিক রাখতে হয় তাহলে বাংলাদেশকে লাগবে। এবং আমাদের যে তাদের প্রতি ব্যবসায়িকভাবে আমাদের যে নির্ভরতা ছিল, এই নির্ভরতা কিন্তু আমরা এখন কমাচ্ছি এবং ভবিষ্যতে আমরা কমাবো। এবং আমি মনে করি যে আমাদের চাইতেও তারা বেশি
ক্ষতিগ্রস্ত হবে। এর আগে আমরা দেখেছি কোনো কারণে কোভিডের কারণে বা অন্যান্য কারণে যখন আপনার বিশেষ করে কলকাতাতে নিউ মার্কেট থেকে আরম্ভ করে ওদের প্রত্যেকটা হোটেল সব ফাঁকা ছিল, সব ফাঁকা ছিল, এবং তারা আফসোস করছে যে বাংলাদেশিরা তা কবে আসবে, কবে আমাদের ব্যবসা ভালো হবে, এই ধরনের তাদের একটা যে আফসোস ছিল। তা আমি মনে করি যে বাংলাদেশকে কোনোভাবেই খাটো করে দেখা দরকার নয়, এবং আমাদের 18 কোটি জনগোষ্ঠীর দেশ, এবং আমাদের ক্রয় ক্ষমতা সবসময় বেড়ে গেছে, এবং আমরা কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারি, তার জ্বলন্ত প্রমাণ আমরা অনেকবার দিয়েছি। সুতরাং সামনে আমরা আরও দিব, এবং বাংলা এবং ভারতকে আমরা নত জননীতি গ্রহণ না করে মাথা উঁচু করে যে আমরা দাঁড়াতে পারি সেভাবে আমরা চলবো। আমরা মনে করি বহির্বিশ্ব আমাদের সাথে আছে। ধন্যবাদ খন্দকার রুহুল আমিন সিআইপি। আবারও যদি ফিরতে চাই প্রকৌশলী আজিজ মিসির সেলিম আপনার কাছে, আপনি এর আগেও বলছিলেন যে হিন্দু সংগঠনগুলো যেগুলো আছে তারা যদি কথা বলে, সেটি আমরা যদি বলি যে এই যে ভারত যে প্রোপাগান্ডাটি ছড়াচ্ছে সেটি আন্তর্জাতিক মিডিয়ায় পৌঁছাচ্ছে, সেখানে পৃথিবীর বড় বড় এপি থেকে শুরু করে নিউ ইয়র্ক টাইমস, আল জাজিরা, প্রত্যেকটা মিডিয়ায় সেটি প্রচারিত হচ্ছে। তো সেই জায়গাটিতে আমরা যদি বলি যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নিচ্ছে সেটি আসলে আরও বেশি বেগবান হওয়া উচিত কিনা। আরেকটি বিষয় আপনার সাথে যুক্ত করব, সেটি হচ্ছে শেখ রবিউল আলম রুডি যেটি বলছিলেন যে সাবেক সরকারকে পুনর্বাসনের আসলে মূল ব্যাপার এখানে হিন্দুদের উপর নির্যাতন নয়, মূল ব্যাপার হচ্ছে সাবেক সরকার যেটি ছিল শেখ হাসিনার সরকার, সেটিকে পুনর্বাসনের চেষ্টাটাই হচ্ছে ভারতের মূল কারণ। সেটি কি আসলে কিভাবে মূল্যায়ন করেন আপনি? উদ্দেশ্য তো অবশ্যই ওইটা, আমি মানে ভাই যেটা বলছে যে উদ্দেশ্যটা তো হচ্ছে আপনার, কারণ তারা সেই বিগত 15 বছরের মধুচন্দ্রিমাটা ভুলতে পারতেছে না, এটা হচ্ছে চরম সত্য কথা। হঠাৎ করেই তারা রঙিন একটা দুনিয়া থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনার দুনিয়াতে এসে পড়ছে, ঠিক আছে। এখন তাদের কাছে এখন শূন্যতার মধ্যে, হ্যাঁ মানে জাস্ট তারা দেখতে পাচ্ছে যে আমি চাইছিলাম করিডোর বা ভিতর দিয়ে মানে উইদাউট টাকা পয়সা দিয়ে ছাড়া আমরা পণ্য আপনার পরিবহন করবো, সেখানে বিঘ্ন। আমার ফরেন রেমিটেন্সের একটা বড় ছিল মানে ফিল্ড ছিল আমাদের দেশ আপনার বাংলাদেশ, মানে সেখানে আপনার গরিবালি ইত্যাদি ইত্যাদি। মূলত উনার যদি ইন্ডিয়ার যদি লস না হতো তাহলে তো তার মাথা খারাপ হতো না। লস না গেলে তো কারো আপনার মনে করেন যে আপনার মাথা খারাপ হয় না। তো ইন্ডিয়া যেটা করতেছে সেটা আপনার মাথা খারাপ। তবে আমি যেটা বলি, ইটের পরিবর্তে তো পাটকেল আপনার নিক্ষেপ করতে হবে, ঠিক আছে। ওনারা যেহেতু সংখ্যালঘু ইস্যুটাকে কাজে লাগাচ্ছে, আমাদেরও সংখ্যালঘু ইস্যুটাকেই কাজে লাগাইতে হবে, আমাদেরকে যদি ব্যাকফায়ার করতে হয় সেটা আমি মনে করি। কারণ হচ্ছে দেখেন, আমরা কিন্তু এই সংখ্যালঘু ইস্যুটা যেন কাজে লাগাইতে না পারে, আমরা কিন্তু এই দুর্গাপূজাতে আমরা নিজেরা কিন্তু আপনার পাহারা দিচ্ছি, ঠিক আছে, পাহারা দিচ্ছি না। তো আমাদের যদি তাদের প্রতি দায়িত্ববোধ থাকে, সে দেশের নাগরিক, তারাও দেশের নাগরিক, তাদেরও তো দেশের প্রতি আপনার দায়িত্ববোধ আছে, নাই? তো সেই দায়িত্ববোধ থেকে তো আমরা তাদেরকে আহ্বান জানাতে পারি যে তুমি অরিজিনাল কথা বলো, তুমি বাংলাদেশের পক্ষ নিয়ে কোনো ধরনের মানে ফেক কথাবার্তা বলার দরকার নাই, তুমি অরিজিনাল যেটা ঘটতেছে সেটা বলো। এক চিন্ময়ী তো আর আপনার সংখ্যালঘু না, ঠিক আছে। আর চিন্ময়ের যে সমস্ত দোষগুলো সেগুলো কেন আমরা সামনে আপনার চিন্ময়কে কেন্দ্র করে তো আসলে ঘটনাটা অনেক দূর পৌঁছেছে, কিন্তু তার আগে থেকে 5 আগস্টের পর থেকেই কিন্তু সংখ্যালঘুদের উপর নির্যাতনের একটি অভিযোগ আন্তর্জাতিক মিডিয়ায় এবং ইন্ডিয়ার মিডিয়াগুলোতে দ্য হিন্দু, ডন থেকে শুরু করে সবগুলো বিগত সরকারকে, শোনেন আমি বলি, বিগত সরকারকে পুনর্বাসন করা অথবা বিগত সরকারের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হলে এই সংখ্যালঘু ইস্যু ছাড়া ইন্ডিয়ার হাতে আর কিছু নাই। আপনি সংখ্যালঘুদের সাথে আওয়ামী লীগের একটা লেভেল প্লেইং ফিল্ড না, মানে ওরা তাদেরকে সরাসরি ক্ষমতা দিয়ে দেয়, ওরা চাচ্ছে ক্ষমতা না, অন্তত রাজনীতিতে আপনার পুনর্বাসন। এটা ইন্ডিয়াও জানে যে আপনার পুরোপুরি ক্ষমতায় ভাই এটা কোনোদিনই সম্ভব না। আপনি পলাতক কখনো এইভাবে কামব্যাক করতে পারে না, যদিও প্রতি বিপ্লব হয়, তারপরেও হয়তো রক্তের গঙ্গা ববে, কিন্তু পুনর্বাসিত হবে না। কিন্তু আপনারা রাজনৈতিকভাবে যদি আপনি একটা অবস্থান তৈরি করে দিতে চান যে ইন ফিউচার 10 বছর পরে হলেও বা 15 বছর পরে হলেও আবার কামব্যাক করবে, সেক্ষেত্রেও যেইটুকু দরকার সেইটুকুর জন্যও এই আপনার সংখ্যালঘু কার্ড ছাড়া ইন্ডিয়ার হাতে তেমন কোনো কিছু নাই, ঠিক আছে। তো সংখ্যালঘুর সাথে যেহেতু আওয়ামী লীগের একটা মানে ট্যাগ আছে আগে থেকেই, সেই ট্যাগটাকেই কাজে লাগানো, তো সেই আমাদেরকেও কিন্তু ওই সংখ্যালঘু ইস্যুটা দিয়েই ব্যাকফায়ার করতে হবে, এটা আমি মনে করি। এই জন্য আমাদের সরকারকে সেইভাবেই সংখ্যালঘুদের সাথে নিয়েই কাজ করা উচিত। সংখ্যালঘুদেরকে বোঝানোর দরকার নাই, তাদের দায়িত্ববোধ। আর একটা হচ্ছে আপনি যদি রাষ্ট্রের নাগরিক হন, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা এবং ভীতি আপনার থাকতে হবে। আজকে যদি আপনি ইসকন যদি আপনার
নিষিদ্ধ হওয়ার ভয়ে থাকতো, তাহলে ইসকন নিজের থেকে এসে সেটা আপনার মনে করেন বিবৃতি দিত। তার তো সেই ভয় নেই, কারণ আপনি তো প্রথম থেকেই বলতেছেন ইসকন আমাদের নিষিদ্ধ করার কোনো ধরনের দরকার নেই। তো এই সমস্ত আগ বাড়ায় আমরা অনেক কিছুই বলি, এবং চিন্ময় তো যেগুলো ইসকন আমাদের থেকে- জন্য খুব একটা আপনার মনে করেন ভালো কিছু বয়া নিয়ে আসে না। ঠিক আছে, ইসকন যদি দোষী না হয়, ইসকন চিন্ময়কে অ্যারেস্ট করার পরে কেন ইন্ডিয়ার আপনার মুখাপেক্ষি হলো, কেন আপনার ইসকন থেকে কিন্তু ইন্ডিয়ার কাছে চিন্ময়কে আপনার, তো ইসকন বহিষ্কার করেছে। কিন্তু সেই ইসকনের একটা অংশ তো ইন্ডিয়ার কাছে আবেদন জানাইছে যে আপনারা একটা কিছু করেন। এই জিনিসটা তো একটা চরম উদ্ধত্ত, তো তাহলে সেটা নিয়েই তো আমরা আপনার ধরতে পারতাম। কি সেটা ইসকনকে? উল্টো না ধরে আমরা সার্টিফিকেট দিয়ে দিচ্ছি যে তোমাদের বিরুদ্ধে কোনো কিছু করার, তো তারা কেন আসবে ভাই? ধন্যবাদ প্রকৌশলী আপনাকে তো আজিজ মেসি। একটা না একটা কিছুর মধ্যে থাকতে হয়, ভীতি না হলে দায়বদ্ধতা, না হলে দেশের প্রতি প্রেম, দেশের প্রতি প্রেম তো দেশের প্রতি দায়বদ্ধতা একটা কিছু তো থাকতে হবে। ধন্যবাদ প্রকৌশলী আজিজ মিসির সেলিম। এসটিভি লেট এডিশনে নিচ্ছে আরেকটা বিরতি, সাথে থাকুন। দেখছেন এসটিভি লেট এডিশন। দর্শক, আলোচনা করছি হুমকি ও অপপ্রচার নিয়ে। আবারও আমরা শেখ রবিউল আলম আপনার কাছে যেতে চাই। আপনি এর আগে যেটি বলছিলেন যে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে ভারত যেই এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে, সেখানে আসলে বাংলাদেশের যারা সংখ্যালঘু আছে তাদেরকে নিয়ে আসলে তাদের ভুল বাঙানোর কিছু নেই। এখানে প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশকে প্রধান উপদেষ্টা বলেছেন নিউ ইয়র্ক টাইমসের রেফারেন্স অনুযায়ী, বাংলাদেশকে আফগানিস্তানের মতো রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা হচ্ছে বহির্বিশ্বে। ইন্ডিয়ান মিডিয়াগুলো এবং আন্তর্জাতিক মিডিয়াও সেটি করছে। বা সেখানে প্রধান উপদেষ্টা এটিও বলেছেন, এখানে আমি যদি বলি যে এই যে আফগানিস্তানের মতো উপস্থাপন করছে, সেই ভুলটি তো আন্তর্জাতিক মাধ্যমে আন্তর্জাতিক মিডিয়াগুলোতে ভাঙাতে হবে বাংলাদেশকে। এটি বার্ডেন অফ রেসপন্সিবিলিটি বাংলাদেশের। দ্বিতীয়ত যেটি হচ্ছে যে, দ্বিতীয় প্রশ্ন যেটি, বাংলাদেশকে অস্থিতিশীল করেন প্রধান উপদেষ্টা বলেছেন ভারতকে, যদি বাংলাদেশকে অস্থিতিশীল করেন তাহলে নিজেদেরও অস্থিতিশীল করবেন, কারণ অস্থিতিশীলতার উপাদানগুলো চারপাশে ছড়িয়ে পড়ে। এই হুমকিকে কি আসলে ভয় পাবে ভারত? না, এটা আমি হুমকিও মনে করছি না। আমি মনে করছি পরামর্শ যদি বলেন। অস্থিতিশীলতা স্বস্তি দেয় না, শান্তি দেয় না। আচ্ছা, আর ভারতকে আপনি কি বলবেন? আমাদের চেয়ে বেশি অস্থিতিশীল তো তারা আছে। কোথায় নেই তাদের অস্থিতিশীলতা? আপনি সংখ্যালঘু ইস্যু বলেন, দাঙ্গা বলেন, সব দিক থেকে ভিন্ন মতকে দমন বলেন, পীড়ন বলেন, কোথায় নাই? তারপর স্বাধীনতার যে সংগ্রামগুলি বিভিন্ন জায়গায় চলছে, আমি তো এর আগে বলেছিলাম প্রদেশগুলিতে চলছে, তো তারা তো বেশি অস্থিতিশীল আছে। তো এখন তাদের এটা নিয়ে সতর্ক করার কিছু নাই। আমরা আমাদের নীতিতে চলতে চাই, সহজ কথা। আপনি ভয়েস অফ আমেরিকা তো বলেছে যে এখনকার সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নিরাপদে আছে, বলছে না? তো আন্তর্জাতিক মিডিয়া তো আমাদের কথা বলছে। আর আন্তর্জাতিক মিডিয়া এবং সম্প্রদায় এত অন্ধ হয়ে যায়নি যে ভারতের প্রোপাগান্ডা করলেই বাংলাদেশ একেবারে ধরেন নস্যাৎ হয়ে যাবে, আফগানিস্তান হয়ে যাবে, যেগুলি বলা হচ্ছে। তো আমি এই আন্তর্জাতিক মিডিয়া বলেন আর এই মিডিয়া বলেন না কেন, এখনকার এই ব্যাপারে খুব বেশি ওয়ারিড হওয়ার কোনো কিছু আমি দেখছি না। কারণ বাংলাদেশের নীতি, বাংলাদেশের নিড এবং বাংলাদেশের যে পরিবর্তনটা হচ্ছে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, এটা সবাই জানে। আর ছাত্র জনতা রাজনৈতিক দল যেখানে এক থাকে, গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে যখন আপোষহীন থাকে, অনড় থাকে, তাদেরকে রুখবে এমন কোনো আন্তর্জাতিক শক্তি নেই। আর আপনাকে এটা নিশ্চয় মনে রাখতে হবে যে আপনি যখন গণতন্ত্র এবং স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কনসার্ন হবেন, ভারতের এই ধরনের মানে নীতি বা ধরেন কর্তৃত্ববাদী নীতিকে আপনাকে ফেস করতেই হবে। কারণ ভারত যেভাবে বাংলাদেশে একটি দলের সাথে সম্পর্ক রেখে বাংলাদেশকে দেখতে চায়, সেইটা কখনোই আপনি ওই নীতির মধ্যে ভারত থাকলে আপনি তাকে স্যাটিসফাইড করতে পারবেন না। আপনাকে সংগ্রাম করতেই হবে, আপনাকে রাজনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে এটাকে ফেস করতে হবে, এর কোনো উপায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিধানসভায় বলেছে, ভারতের উচ্চ কক্ষে বলেছে, সস্তা কথা বলেনি। কারণ ওই জায়গাগুলিতে তারা, আমি আবারও বলছি আপনাকে, যে বাংলাদেশটাকে তাদের কদর রাজ্য বানাতে চায়। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যা, ওই আপনার নরেন্দ্র মোদী তো তাই, রাহুল তাই। এখন আমাদেরও ওই তাই হতে হবে। আমরা যদি এক হই, আমাদের ইউনিটি যদি এক হয়, আমরা যদি সমন্বিতভাবে চিন্তা করি, আমরা জাতি হিসাবে যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদের লক্ষ্য যদি সুনির্দিষ্ট হয়, আমরা যদি ধরেন স্বাধীন রাষ্ট্র হিসেবে বাঁচতে চাই, সমৃদ্ধ হতে চাই, তো এটা আমাদের ফেস করতে হবে। আমি তাই মনে করি। আমি এত বেশি উদ্বিগ্ন হচ্ছি না। আরেকটা কথা আপনাকে বলি, রোহিঙ্গা ইস্যু বলেন, ব্রিক্সে যোগ দিয়া বলেন, আন্তর্জাতিক কোনো ইস্যুতে যেখানে বাংলাদেশের স্বার্থ রয়েছে, বাংলাদেশের অস্তিত্ব রয়েছে, সেখানে ভারতের সমর্থন আমরা কোনো দিন পাইনি। অর্থাৎ ভারতকে, আপনাকে পাকিস্তানকে একবার প্রথম থেকে ফেস করতে হয়েছে। আমাদের সৌভাগ্য বলেন
যে আমাদেরকে ভারতকে ওইভাবে ফেস করতে হয়নি, কিন্তু আমরা যখন আবার উন্নততর হব, আমরা যখন আরও সমৃদ্ধ হব, ভারতের গোত্রদাহ হবে, আমরা কূটনৈতিক এবং সুপ্রতিবেশী সুলভ নীতিতে ভারতকে ফেস করবে। এটা মাথায় রেখেই রাজনীতি করতে হবে, দেশ পরিচালনা করতে হবে। ধন্যবাদ রবিউল আলম রবি আপনাকে। যেটি শেখ রবিউল আলম রবি বলছিলেন যে ভারত যেমন তাদের স্বার্থের ব্যাপারে প্রত্যেকটি রাজনৈতিক দল এক জায়গায় এসে সবার নীতি আসলে একটি, সবাই আসলে একটি ঐক্যেই বিশ্বাস করে, সেটি তাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে। আপনি একজন ব্যবসায়ী নেতা হিসাবে তারপরেও আপনাকে যদি জিজ্ঞেস করি, বাংলাদেশে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে ওই ঐক্য কি আসলে সম্ভব? যেমন ইতিমধ্যে আমরা যদি বলি আওয়ামী লীগের সেই নীতি ছিল না বলেই আজকে এই অবস্থার তৈরি হয়েছে, তাহলে প্রতিটি রাজনৈতিক দল দেশের স্বার্থে এক হবে, সেটি কি সম্ভব অদূর ভবিষ্যতে বা বর্তমানে? অ্যাকচুয়ালি কঠিন ব্যাপার, তারপর আমি মনে করি সম্ভব তখনই হবে যখন জাতীয়তা বোধ থাকবে এবং নিজস্ব একটা ঐতিহ্য থাকবে এবং নিজস্ব একটা স্বকীয়তা থাকবে। এই চিন্তা ভাবনা যদি আমাদের প্রত্যেকটা নাগরিকের মধ্যে আসে, তখন কিন্তু একতাবদ্ধ হইতে বাধ্য হয়। যখন এই যে 5ই আগস্টের পরে আমরা দেখি যে সত্যি কথা ওখানে বিজেপি এবং আপনার কংগ্রেসের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব এবং তাদের মধ্যে যে একটা বৈরী ভাব ছিল, কিন্তু সেখানে সব তারা এক হয়ে গেছে। আমরা সেই অনুষ্ঠানে দেখলাম যে বিজেপির সেই অনুষ্ঠানে রাহুল গান্ধী সহ সবাই, মেনকা গান্ধী সবাই সেখানে উপস্থিত হয়েছে। তা আমি মনে করি এখন আমাদের দায়িত্ব আসছে আমরা একতাবদ্ধ হওয়া। এখন আমাদের বিভিন্ন যেমন পতিত আমি আওয়ামী লীগ সরকার যে ছিল, আওয়ামী লীগ একটা বৃহৎ দল ছিল, তাদের যে খারাপ অবস্থা তাদের কারণে হয়েছে, শেখ হাসিনার কারণে হয়েছে। এখন আমাদের উচিত হবে সাধারণ যারা আছে তারা সংঘবদ্ধভাবে একত্রিত হওয়া। এবং প্রকৃতপক্ষে আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে কর্মী ছিল বা তারা যে খুব সুবিধা পেয়েছে সেরকম কিন্তু না। ওখানে দেখা গেছে মুসলিমীয় কিছু লোক তারা বেশি সুযোগ সুবিধা তারা পেয়েছে এবং তারাই অ্যাকচুয়ালি দেউলিয়া করে ফেলছে বাংলাদেশের অর্থনীতিকে। সবচেয়ে বেশি আজকে যে শ্বেতপত্র প্রকাশ করলো, শ্বেতপত্র সেটাই আসলো যে বাংলাদেশ অ্যাকচুয়ালি একটা দেউলিয়া হয়ে গেছে এবং এখানে আপনার একটা ফুটো হয়ে গেছে, এখানে অর্থনৈতিক সবচেয়ে বেশি পঙ্গু হয়ে গেছে এবং এখানে যত আপনার উন্নয়নমূলক কর্মকাণ্ড বা অবকাঠামো যতগুলো উন্নয়ন হয়েছে তার 40% আপনার মিসইউজ হয়েছে। তো এই কারণে দেশের বাইরে পাচার হয়ে গেছে, দেশের বাইরে পাচার হয়েছে এবং দুবাইয়ের মতো জায়গায় সে 550 থেকে 600টা বাড়ি হয়েছে এবং বিভিন্ন জায়গায় হয়েছে। তাই এই যে আপনার এই বিগত সরকারে এটা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে সবাই কিন্তু এটার ভাগ পায়নি, সাধারণ কর্মীরা এটা পায়নি। আমি মনে করি এখন সুযোগ আছে, সাধারণ কর্মী যারা আছে তারাই অ্যাকচুয়ালি একতাবদ্ধ হবে, তারাই আসবে সবাই সম্মিলিতভাবে একতাবদ্ধ হয়ে আমরা ভারত যেভাবে আমাদের হুমকি স্বরূপ এবং আমাদের সার্বভৌম নিয়ে যেভাবে কথাবার্তা বলছে, যে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বলছে, এখানে আমার মনে হয় যে আমাদের এক হওয়া দরকার এবং এক হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। আমি মনে করি একতাবদ্ধতাই কিন্তু আমাদের পারে যে ভারত সরকারকে একটা উপযুক্ত জবাব দেওয়ার জন্য। সেই জবাব আমরা মনে করি পারি এবং শেষ পর্যায়ে আমরা ঠিকই একতাবদ্ধ হয়ে আমরা তার প্রতিবাদ করতে পারি এবং প্রতিবাদ করে আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই এই বাংলাদেশিরা, বাংলাদেশ, এটাই আমি মনে করি। ধন্যবাদ খন্দকার রুহুল আমিন, সিআইপি। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ প্রান্তে যেটি নিয়ে প্রশ্ন করতে চাই, শেখ রবিউল আলম এবং খন্দকার রুহুল আমিন দুজনেই বলেছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা জাতীয় স্বার্থে একটা ঐক্যে আসতে হবে এবং এই জাতীয়তা বোধের আসলে আমাদের যখন একটা অনুপস্থিতি পাই তখনই আসলে আমাদের এই অবস্থাগুলো তৈরি হয়। আমরা যখন দেখি যে কোনো একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের প্রতি নতজানু হয়, আবার কোনো একটি দলকে যখন দেখি যে হ্যাঁ তারাও অন্য একটি দেশ, আমেরিকা অথবা অন্য একটি দেশের কাছে নতজানু হয় মানে তাদের দ্বারস্থ হয়, সেটি আসলে আমাদের বাংলাদেশের রাজনীতির জন্য এবং জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য আসলে কিভাবে এটা জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের একটা অন্তরায় বা আপনি যেটা বললেন এটা আমাদের দুর্ভাগ্য। তবে একটা কথা মনে রাখেন যে বাঙালি জাতির একটা আছে, একটা লেভেলের পরে এদের জাতীয়তা বোধটা চাঙ্গা দেব, বুঝছেন? 71 দেখেন, ঠিক আছে, আপনি এই 24 দেখেন, ঠিক আছে, এখানে মনে করেন যে আপনি দেখেন এই যে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলা একই প্ল্যাটফর্মে দাঁড়ায় কিন্তু এই ফ্যাসিবাদের বিপক্ষে যখন
ইয়ে করতে ব্যর্থ হয়েছে তখন কিন্তু জনগণই আপনার রাস্তা নেমে আসছে, ঠিক আছে? হ্যাঁ, সাধারণ এখন মানুষ, কথা হচ্ছে যে রাজনৈতিক দল, ৭১-এও ঠিক তাই ছাত্র হয়েছিল। জনতা। যদি ইন্ডিয়া বেশি চাপাচাপি করে, ইন্ডিয়ার এই জিনিসগুলো মনে রাখা উচিত, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার। আবারও যদি আমরা এক জায়গায় হয়ে যা, এই আপনার রাজনৈতিক পার্টিগুলোর একসাথে হওয়া লাগবে না, তারা বাধ্য হবে একসাথে হতে। জনগণের উপরে যদি এইভাবে চাপাইতে থাকে না, ইন্ডিয়া বিরোধী সেন্টিমেন্ট যে পর্যায়ে চলে যাচ্ছে, ঠিক আছে, একটা পর্যায়ে রাজনৈতিক দলগুলো অস্তিত্ব রক্ষার্থে একই প্ল্যাটফর্মে আসবে এবং একই প্ল্যাটফর্মে দাঁড়ায় এটার আপনার বিপক্ষে দাঁড়াইতে আপনার বাধ্য হবে, ঠিক আছে? তো মানে আমার মনে হয় যে যেভাবে চলতেছে সেটা সেই দিন আর খুব একটা বেশি দূরে না, ঠিক কিন্তু আছে? শুধু সংকট আসলে, আপনাকে 30 সেকেন্ডস একটু শেষ করতে বলবো, সংকট আসলেই শুধু রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হবে? স্বাভাবিক সময়ে এটাই আমরা তো কেন যে ঐক্যবদ্ধ আপনাকে হতে ফার্স্টে পারি যে না? আমি বললাম, এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাজনৈতিক দলগুলো সবসময়, প্রতিটা রাজনৈতিক দলই ক্ষমতা কেন্দ্রিক, ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মনস্তাত্ত্বিক একটা বিষয় আছে যে আমাদেরকে কারো না কারো অনুকম্পা নিয়ে ক্ষমতা যেতে হয়। সেটা হতে পারে ইন্ডিয়া, সেটা হতে পারে আমেরিকা, যে কোনো কারো না কারো অনুকম্পা নিয়ে আমাকে ক্ষমতা যেতে হয়। এই জিনিসটা মানে জনগণের উপরে ফেইটটা তাদের তেমন একটা নাই। নেই, এই বহির্বিশ্বের জায়গাটাই উপরে। হচ্ছে আমাদের জন্য এটা একটা জাতীয় ক্রাইসিস। ধন্যবাদ শেখ রবিউল আলম, ধন্যবাদ প্রকৌশলী আজিজ মিসির সেলিম এবং ধন্যবাদ খন্দকার রুহুল আমিন সিআইপি, প্রত্যেকে ধন্যবাদ এসটিভির এই লেট এডিশন আয়োজনে আসার জন্য। শেষ করতে হচ্ছে লেট এডিশন। দর্শক, শেষ করছি এসটিভির লেট এডিশন। এসটিভির লেট এডিশন পুনঃপ্রচারিত হয় প্রতিদিন সকাল ৮টায়। সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।